আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে আমরা কি শুধু জ্ঞানই জমাই, নাকি নতুন কিছু চট করে শিখে ফেলার ক্ষমতা বা একদম অচেনা সমস্যার সমাধান করার ক্ষমতা হারিয়ে ফেলি? খুব ভালো প্রশ্ন। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। মনোবিজ্ঞানের দুটো বেশ ইন্টারেস্টিং ধারণা, ফ্লুইড ইন্টেলিজেন্স আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমাদের কাছে একটা মনস্তাত্ত্বিক গবেষণা নিবন্ধ আছে, সেটার ভিত্তিতেই আমরা বোঝার চেষ্টা করব এই দুটো বুদ্ধিমত্তার ধরন আসলে কি, এদের মধ্যে পার্থক্য কোথায়, আর এরা একসাথে কাজই বা করে কিভাবে। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটাও নিশ্চয়ই আসবে, যে এগুলো কি বদলানো সম্ভব? একদম। তো শুরুতেই সহজ করে বললে ফ্লুইড ইন্টেলিজেন্স হলো একেবারে নতুন কোনো পরিস্থিতি সামলানো বা ধরুন কোনো প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা। এর জন্য কিন্তু আগের অভিজ্ঞতা তেমন দরকার হয় না। হ্যাঁ, অনেকটা উপস্থিত বুদ্ধি যাকে বলে। ঠিক। যেমন ধরুন প্রথমবার একটা বেশ জটিল পাজল সলভ করা বা নতুন একটা অ্যাপ কিভাবে ব্যবহার করতে হয় সেটা চট করে বুঝে ফেলা। আর অন্যদিকে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স হলো আমাদের জমানো জ্ঞান, যা কিছু শিখেছি, অভিজ্ঞতা হয়েছে, সেগুলোকে কাজে লাগানোর ক্ষমতা। একদম। যেমন ধরুন শব্দভাণ্ডার বা সাধারণ জ্ঞান, ইতিহাস মনে রাখা। হ্যাঁ, বা কোনো কবিতা মুখস্থ বলা, দুটো মিলেই কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিমত্তা বা জেনারেল ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে, তাই না? ঠিক তাই। এই ধারণাটা প্রথম এনেছিলেন মনোবিজ্ঞানী রেমন্ড ক্যাটেল। সেটা ছিল 1963 সাল। ও, বেশ আগে। হ্যাঁ, উনি প্রথম বলেন যে সাধারণ বুদ্ধিমত্তার এই দুটো দিক আছে, ফ্লুইড আর ক্রিস্টালাইজড। ফ্লুইড হল নমনীয়, যে কোনো নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা, অনেকটা জলের মতো। যে পাত্রে রাখা হয় সেটার আকার নেয়। ঠিক। আর ক্রিস্টালাইজড হল জমে ওঠা জ্ঞান, অভিজ্ঞতার স্ফটিকের মতো, যা সময়ের সাথে তৈরি হয়। ক্যাটেলের ছাত্র জন হর্ন পরে এই ধারণাগুলোকে আরও এগিয়ে নিয়ে যান। তাহলে ফ্লুইড ইন্টেলিজেন্স ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। দ্রুত চিন্তা করা। হ্যাঁ, দ্রুত চিন্তা করা, নতুন সমস্যার সমাধানে যুক্তি প্রয়োগ করা, নমনীয় থাকা চিন্তাভাবনায়, আগে থেকে জানা পথে না হেঁটে নতুন পথ বের করা। উদাহরণ দিলে হয়তো? যেমন ধরুন একটা ডেটা চার্ট দেখে তার ভেতরের মূল প্রবণতাটা চট করে ধরে ফেলা। অথবা ধরুন একটা নতুন বোর্ড গেম খেলতে বসলেন, নিয়মগুলো বাসায় বুঝে নিয়ে খেলতে শুরু করে দিলেন। আচ্ছা আচ্ছা। হর্ন বলেছিলেন এই ক্ষমতাটা কিন্তু আমাদের প্রথাগত শিক্ষা বা সংস্কৃতির ওপর তুলনামূলকভাবে কম নির্ভরশীল। কিন্তু একটা কথা তো প্রায়ই শোনা যায় যে এই ক্ষমতাটা বয়সের সাথে কমে যায়। এটা কি সত্যি? আগে সাধারণভাবে এটাই মনে করা হতো যে মোটামুটি 20 বছরের পর, ধরুন 20-র দশকের শেষের দিকে, এটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তারপর কমতে শুরু করে। হ্যাঁ, তারপর ধীরে ধীরে কমতে থাকে। এর কারণ হিসেবে ভাবা হতো যে মস্তিষ্কের স্নায়বিক কার্যকারিতা হয়তো কিছুটা কমে আসে, নিউরনের সিগন্যাল পাঠানোর গতি হয়তো কমে। ওফ। তবে ইন্টারেস্টিংলি সাম্প্রতিক কিছু গবেষণা কিন্তু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। বলছে যে এর কিছু কিছু দিক হয়তো 40 বছর বয়স পর্যন্ত ও সর্বোচ্চ পর্যায়ে নাও পৌঁছাতে পারে বা বাড়তেও পারে। তাই নাকি? এটা তো দারুণ খবর। হ্যাঁ, আর এটা মাপার জন্য কিছু নির্দিষ্ট পরীক্ষা আছে, যেমন রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রিক্স। এগুলো নন ভার্বাল, ভাষা নির্ভর নয়, ছবি বা নকশা দেখে প্যাটার্ন বুঝতে হয়। ভিজুয়াল পাজলের মতো। অনেকটা তাই। বেশ, এবার তাহলে ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্সের কথায় আসি। এটা হলো আমাদের এতদিনকার জমানো পুঁজি, যা শিখেছি, জেনেছি। একদম ঠিক। এটা হলো সেই জ্ঞান আর দক্ষতা যা আমরা সময়ের সাথে অর্জন করি। শব্দভাণ্ডার বাড়ছে, সাধারণ জ্ঞান বাড়ছে, ঐতিহাসিক ঘটনা জানছি, ভূগোলের তথ্য মনে রাখছি, এমনকি সাইকেল চালানো বা বই পড়ার মতো অর্জিত দক্ষতাও। হ্যাঁ, অবশ্যই, এগুলোও এর অংশ। জন হর্ন এটাকে বলেছিলেন অভিজ্ঞতার ফসল, যা আসলে ফ্লুইড ইন্টেলিজেন্স ব্যবহার করার ফলেই তৈরি হয়। তার একটা আরেকটাকে তৈরি করছে। অনেকটা তাই। আর মজার ব্যাপার হলো ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সাধারণত বাড়তেই থাকে। অন্তত প্রাপ্তবয়স্ক অবস্থায় বেশ স্থিতিশীল থাকে, 60 বা তার পরেও বাড়তে পারে, হয়তো বেশ খানিকটা বয়স হওয়ার পর একটু কমতে পারে। ওহ, তার ফ্লুইডের উল্টো? হ্যাঁ, অনেকটা। আর এটা শিক্ষা, অভিজ্ঞতা, সংস্কৃতির সাথে অনেক বেশি জড়িত। এটা মাপার জন্য ওয়েশলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলের ভার্বাল অংশগুলো ব্যবহার করা হয়, যেমন শব্দভাণ্ডার পরীক্ষা বা সাধারণ তথ্যের প্রশ্ন। তাহলে বোঝা গেল যে দুটো আলাদা,
কিন্তু এরা একসাথে কাজ করে কিভাবে দৈনন্দিন জীবনে? খুব ভালো প্রশ্ন। ধরুন একটা গণিত পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ। প্রশ্নের ধরনটা বুঝে কোন পদ্ধতিতে এগোতে হবে সেই কৌশলটা ঠিক করতে আপনার ফ্লুইড ইন্টেলিজেন্স লাগছে। মানে নতুন সমস্যাটার মুখোমুখি হতে। একদম। কিন্তু তারপর সঠিক উত্তরটা দিতে যে গাণিতিক সূত্র বা নিয়মগুলো মনে করতে হচ্ছে সেটা আসছে আপনার ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স থেকে। বাহ, দারুণ উদাহরণ। তার মানে নতুন আইডিয়া বা কৌশল ভাবতে ফ্লুইড, আর সেটাকে কাজে লাগাতে জমানো জ্ঞান বা ক্রিস্টালাইজড। ঠিক তাই। যেমন আরেকটা উদাহরণ হতে পারে একজন উদ্যোক্তা বাজারে নতুন সুযোগ খুঁজে বের করতে, নতুন আইডিয়া তৈরি করতে ফ্লুইড ইন্টেলিজেন্স কাজে লাগছে। কিন্তু সেই আইডিয়া তাকে বাস্তবে রূপ দিতে, মানে পণ্যটা তৈরি করতে বা ব্যবসাটা চালাতে, তার আগের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান অর্থাৎ ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স প্রয়োজন হচ্ছে। তার মানে এরা ভিন্ন হলেও একে অপরের সাথে সম্পর্কিত। খুবই সম্পর্কিত। আসলে আমরা ফ্লুইড ইন্টেলিজেন্স ব্যবহার করেই তো নতুন তথ্য শিখি, নতুন অভিজ্ঞতা অর্জন করি। আর সেই শেখা তথ্য বা অভিজ্ঞতা যখন আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হয়, সেটাই ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্সের অংশ হয়ে যায়। তাহলে ফ্লুইড ইন্টেলিজেন্স হলো শেখার ইঞ্জিন, আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স হলো সেই শেখার ফলে জমা হওয়া জ্ঞান। সুন্দর বলেছেন। অনেকটা সেরকমই ভাবা যেতে পারে। এখানে সেই জরুরি প্রশ্নটা আবার আসছে, ফ্লুইড ইন্টেলিজেন্স কি উন্নত করা যায়? এটা কি বাড়ানো সম্ভব? এতদিন তো শুনে এসেছি এটা প্রায় স্থির জিনগত ব্যাপার। এটাই কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর আর আশার দিক। হ্যাঁ, আগেরকার ধারণা ছিল যে এটা মূলত জিন দ্বারা নির্ধারিত এবং খুব একটা পরিবর্তনীয় নয়। কিন্তু সাম্প্রতিক গবেষণা, যেমন 2008 সালের সুজান ইয়েগির একটা বিখ্যাত গবেষণা আছে, সেগুলো কিন্তু অন্য কথা বলছে। তারা দেখাচ্ছে যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষণের মাধ্যমে ফ্লুইড ইন্টেলিজেন্স হয়তো উন্নত করা সম্ভব। সত্যি? এটা তো দারুণ খবর। তার মানে চেষ্টা করলে এটাও বাড়ানো যেতে পারে। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমাদের পুরনো ধারণাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ জানাচ্ছে। কি ধরনের প্রশিক্ষণ বা অভ্যাসের কথা বলা হচ্ছে? মানে ব্রেন গেম খেলা বা ওই জাতীয় কিছু? শুধু ব্রেন গেম নয়, তার থেকেও বেশি কিছু। গবেষণা বলছে, ধরুন নতুন কোনো জটিল দক্ষতা শেখা, যেমন নির্দিষ্ট অনুশীলন করা, যেমন কিছু মেমোরি গেম আছে যেগুলো ক্রমশ কঠিন হতে থাকে। আচ্ছা। নিয়মিত সমস্যা সমাধান করা, মানে চ্যালেঞ্জিং মানসিক কাজ করা, এমনকি পর্যাপ্ত ঘুম আর নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে অ্যারোবিক ব্যায়াম যেমন দৌড়ানো বা সাঁতার কাটা, এগুলোও নাকি মস্তিষ্কের নমনীয়তা বা প্লাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। প্লাস্টিসিটি মানে কি? প্লাস্টিসিটি মানে হলো মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করা বা পুরনো সংযোগগুলোকে আরও শক্তিশালী করার ক্ষমতা, যা শেখার জন্য খুব জরুরি। বাহ! তার মানে ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়ানোর বেশ কয়েকটি সম্ভাব্য উপায় আছে? হ্যাঁ, গবেষণা সেদিকে ইঙ্গিত করছে, যদিও এটা নিয়ে আরও গবেষণা চলছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম, ফ্লুইড হলো নমনীয় যুক্তি, নতুনকে গ্রহণ করা, অজানা সমস্যার সমাধান করার ক্ষমতা। আর ক্রিস্টালাইজড হলো আমাদের জমানো জ্ঞান, অভিজ্ঞতা, যা আমরা কাজে লাগাই। একদম। এরা ভিন্ন হলেও আমাদের দৈনন্দিন জীবনে দুটোই দরকার, আর এরা একে অপরের উপর নির্ভর করে, একসাথে কাজ করে। ঠিক। ফ্লুইড দিয়ে শিখে ক্রিস্টালাইজড জ্ঞান তৈরি করি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফ্লুইড ইন্টেলিজেন্স, যা কিনা আগে স্থির ভাবা হতো, সেটাও হয়তো চেষ্টা করলে নির্দিষ্ট অভ্যাসের মাধ্যমে বাড়ানো সম্ভব। হ্যাঁ, এই সম্ভাবনাটা কিন্তু বিরাট। এটা আমাদের শেখার ক্ষমতা এবং বয়স বাড়ার সাথে জ্ঞানীয় ক্ষমতা কমে যাওয়া নিয়ে প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে শেখায়। সত্যি তাই। এই ধারণাগুলো আমাদের নিজেদের ক্ষমতা, সেগুলোর বিকাশ এবং সেগুলো ধরে রাখার সম্ভাবনা সম্পর্কে অনেক আশাবাদী করে তোলে। ঠিক। বিশেষ করে ফ্লুইড ইন্টেলিজেন্স উন্নত করার সম্ভাবনাটা পুরনো অনেক ধারণাকে চ্যালেঞ্জ করে। তাহলে শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই। যদি ফ্লুইড ইন্টেলিজেন্স সত্যিই প্রশিক্ষণের মাধ্যমে উন্নত করা যায় কিছুটা হলেও, তাহলে বয়স হয়ে গেছে, আমার দ্বারা আর নতুন কিছু শেখা সম্ভব নয়, এই কথাটা কি আসলে আমরা নিজেদেরকে যতটা বলি ততটা সত্যি? নাকি আমরা নিজেদের ক্ষমতার যে সীমাটা ধরিনি সেটা আসলে ততটা সীমাবদ্ধ নয়? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।